সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি আছি তারিকুল ইসলাম মাসুম আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু আজকের আলোচনার বিষয় ঐকমত্যে পৌঁছাতে 7 দিন। ঐকমত্যে পৌঁছাতে 7 দিন। আমরা জানি জাতীয় ঐকমত্য কমিশন তাদের প্রস্তাবনা সরকারের কাছে দিয়েছে এবং সেই প্রস্তাবনা বাস্তবায়ন কিভাবে হবে বা বাস্তবায়নের জন্য গণভোট জাতীয় নির্বাচনের সাথে না আগে, এসব বিষয় নিয়ে টানাপোড়েন চলছে। উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্রিফ করেছেন। সেখানে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোকে 7 দিনের মধ্যে আলোচনা করে জানাতে হবে কোন পদ্ধতিতে যাবে। যদি রাজনৈতিক দলগুলো 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সরকারের সিদ্ধান্ত নেবে। আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এহসান মাহমুদ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, এনসিপি এই সময়ের একটি আলোচিত রাজনৈতিক দল। একদিন আগে এনসিপি তাদের চাওয়া অনুযায়ী নির্বাচন কমিশনের কাছ থেকে শাপলা করি প্রতীক চেয়েছিল শাপলা, দিয়েছে কাছাকাছি করি, শাপলারই করি। এই বিষয়ে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাই, ঐকমত্য পৌঁছাতে যে 7 দিনের সময়ের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো এর মধ্যে প্রেস ব্রিফিং করছে প্রত্যেকে, এবং জোটগতভাবে দলীয় জায়গা থেকেও প্রেস ব্রিফিং করেছে, যার যার জায়গা থেকে অবস্থান পরিষ্কার করেছে। এখন কেউ যদি মধ্যস্থতা না করে তাহলে রাজনৈতিক দল একটি দল আরেকটি দলকে ডাকবে আর চলে যাবে। সবগুলো রাজনৈতিক দল গিয়ে কি মিটিং করে একটা সমাধান সরকারের কাছে পৌঁছে দেবে? এখন ব্যাপারটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের আলাপ শেষ হয়ে যাওয়ার পরে, এরপরে আসলে সুপারিশ দেওয়ার পরে মানে বলটা সরকারের কোর্টে ছিল। সরকার উদ্যোগী হয়ে যদি আলাপটা সুরাহা করতে পারতো তাহলে এটা ভালো হতো। কিন্তু সরকার আবার খুব কৌশলে ধরেন বলটা এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিয়েছে। আমরা এটা বলতেছিলাম যে বল এখন সরকারের কোর্টে, সরকার উইল ডিসাইড। তো ডিসাইড করার আগে সে চাইলে রাজনৈতিক দলগুলো নিয়ে আলাপ করতে পারতো, তাদেরকে ডেকে আলাপ করতে পারতো। যদি অবশ্য ঐকমত্য কমিশনও আলাপ করেছে, আলাপে তো ধরেন এক জায়গায় আসা যায়নি। তো এখন এইখানে রাজনৈতিক দলগুলো কারা উদ্যোগী নিবে, কারা হবে, এটা আসলে একটা সংকটের জায়গা। আবার এটাও একদিক থেকে ঠিক যে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না বিধায়ী সরকার তো সিদ্ধান্ত দিতে পারছে না। এটাও সরকারের দিক থেকে একটা উভয় সংকট। একদিকে তার দায়িত্ব আছে, কিন্তু সে সিদ্ধান্তটা তো রাজনৈতিক দলগুলোকে একমত না করে দিতে পারে না। এই জায়গাতে একটা উভয় সংকট তৈরি হয়েছে। তো এটা রাজনৈতিক দলগুলো এখন ওইরকম খুব উদ্যোগী হয়ে একত্রে সবাই আলোচনা করবে কিংবা করবে না, এই জায়গা থেকে হতে পারে। অথবা ধরেন 1 by 1 আলাপ করেও ধরেন এটাকে সলভ করা সম্ভব। দূরত্বের জায়গাগুলো কিন্তু আসলে খুব বেশি না। দূরত্বের জায়গাগুলো এগুলো যদি আসলে আমরা আলাপ করি, আলাপটা সমাধান করা সম্ভব। সরকার মধ্যস্থতা করতে পারলে ভালো হতো। এটা যেটা মূল সংকটের জায়গাটা, যে মধ্যস্থতা কে করবে, এটা একটা বড় সংকট হয়ে গেছে। মানে এমনিতে একটা জিনিস আমি একটু যুক্ত করি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে অনেক আলোচনা করেছে, ঐকমত্য কমিশন আলোচনা করেছে। সেই আলোচনার মধ্য দিয়েই এই জিনিসটা এসেছে ঐকমত্য কমিশনের মাধ্যমে। এবং সেখানে আরেকটি কথা বলেছে যে এই 15 বছর যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে রাজনৈতিক দলগুলো, তারা নিজেরা তো আলোচনা করেছে, সেরকম আলোচনাও তো তারা করতে পারে না। এটা যেটা হচ্ছে যে সরকার যেটা আলোচনা করেছে, বলা হচ্ছে সরকার আসলে বিশেষ সময়ে যখন দরকার হয়েছে রাজনৈতিক দলগুলোকে ডেকে এক ধরনের ধরেন যে কি বলে যে তার পক্ষে জনমত এবং তার পক্ষে যে লেজিটিমেসি আছে সেটাকে দেখানোর চেষ্টা করেছে। এটা হচ্ছে প্রধান জায়গা। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে মূল আলোচনাটা ঐকমত্য কমিশনের মধ্যস্থতাতেই হয়েছে। এখন ঐকমত্য কমিশন যখন সুপারিশটা সরকারের কাছে দিয়ে দিছে, এরপরে বেসিক্যালি আসলে ঐকমত্য কমিশনের এখন কোনো কাজ নেই। এখন ঐকমত্য কমিশন কিন্তু আবার সরকার না, দুইটা আলাদা বডি। ঐকমত্য কমিশনের প্রধান এবং সরকার প্রধান আর সরকার প্রধান একই ব্যক্তি, কিন্তু সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস কিন্তু ওইখানে রেগুলার উনি কন্ডাক্ট করেন নাই। এটা আসলে কমিশনই কন্ডাক্ট করেছে। তো এরপরে কমিশন সুপারিশ দিয়ে দেওয়ার পরে এটা সরকারের হাতেই ছিল। সরকার এটা যদি ডেকে নিয়ে করতে পারতো তাহলে এটা ভালো হতো। এখন কিছুটা কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা দূরত্ব তো লক্ষ্য করা যাচ্ছে। ধরেন ইতিমধ্যে আমরা জানি যে ঐকমত্য কমিশনের
প্রস্তাবনার আলোচনা শেষ হওয়ার পরে যখন আমরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাপ করতেছি, ওই সময় কিন্তু একটা রাজনৈতিক জোট, জামাত ইসলামের নেতৃত্বে, জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামপন্থী দল, তাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল কিন্তু রাস্তার কর্মসূচিতে চলে গিয়েছিল। টেবিলে থাকা অবস্থায় রাস্তার কর্মসূচি, এটা তো আসলে বেশ অসুবিধা তৈরি করে। এই জায়গাটা হয়েছে, তার মানে হচ্ছে যে ইয়েটা অনেক দূরে সরে গেছে, মানে আলাপের জায়গা থেকে আপনি অনেক দূরে সরে গেছেন। আবার ধরেন সুপারিশ, আমরা বারবার বলছিলাম যে প্রস্তাবনার যে বাস্তবায়ন যে প্রক্রিয়াটা আমরা একমত হয়ে তারপরে যদি আমরা স্বাক্ষরে যাই এটা ভালো হবে। কিন্তু ওইটা ইভেন প্রথমত ঐক্যমত্য কমিশন যেটা চেষ্টা করছে যে বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপ শেষ না করেই সে সুপারিশ দিয়ে চলে যেতে চেয়েছিল। আমাদের প্রবল দাবির মুখে 2 বারে 2.5 মাস মেয়াদ বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়িয়ে তারপরে ধরেন তারা প্রথমে মনে হলো যে এনসিপি তো স্বাক্ষর করেনি, না, এনসিপি স্বাক্ষর করেনি, স্বাক্ষর করবে। স্বাক্ষরের জায়গাতে আমাদের আগের অবস্থানে আমরা মনে করি যে এখনো আমরা এমন কোনো পরিবর্তন হয়নি, এমন কোনো লজিক্যাল না হলে তো আসলে স্বাক্ষর করা যায় না। জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ দিতে হবে। আদেশটা কোত্থেকে আসবে এটা খুব গুরুত্বপূর্ণ, আদেশে কি লেখা থাকবে এটা গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে গণভোটের মধ্যে দিয়ে আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পরবর্তী অ্যাসেম্বলিকে দিচ্ছি কিনা এই জায়গাটা গুরুত্বপূর্ণ। নোট অফ ডিসেন্টগুলোর কী হবে এটা গুরুত্বপূর্ণ, এবং কোনোভাবেই এটা পরবর্তী এইটা আর একটা 18তম সংশোধনী হইতে পারবে না, কারণ সংশোধনী হইলেই এটা ধরেন আবার যে কোর্টে চ্যালেঞ্জড হবে। আপনার কাছে আসবো এহসান মাহমুদ, অনেকগুলো কথা, অনেকগুলো বিষয় চলে এসছে, নোট অফ ডিসেন্ট, গণভোট, আদেশ, স্বাক্ষর। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া প্রস্তাবনা নিয়েই কিন্তু এই আলোচনা। বাস্তবায়নের পদ্ধতি কী হবে, গণভোট কীভাবে হবে, বা গণভোটে কি আসবে, কি বিষয়ের উপরে গণভোট হবে, এইসব বিষয়েই রাজনৈতিক দলগুলো আলোচনা করবে। ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে। ঐক্যমত্য কমিশনের যে ভাইস চেয়ারম্যান, যিনি মূল ভূমিকা পালন করেছেন, তিনি হয়তো যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। ঐক্যমত্য কমিশন তার সুপারিশমালা দিয়েছে, বাস্তবায়ন কিভাবে হবে সেই নিয়েই তো জটিলতা। এই জটিলতা যে হতে পারে তা কি তারা বিবেচনা করেননি, বা এই জটিলতা নিরসনের জন্য কি করণীয় সরকারের বা রাজনৈতিক দলের, এই বিষয়ে কি কোনো নির্দেশনা ছিল? ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হলো, দফায় দফায় মেয়াদ বৃদ্ধি করা হলো, এবং সবশেষ আনুষ্ঠানিকভাবে এবার অক্টোবর মাসে শেষ হলো। আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি নভেম্বরে। তো ঐক্যমত কমিশন এই যে দীর্ঘ কয়েক মাস লাগাতার বৈঠক করলো, এবং সেই বৈঠক করার পরে যেই ফলটি আমরা প্রত্যাশা করেছিলাম তাদের কাছে, যে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কমন জায়গায় একটি ঐক্যে তারা নিয়ে আসতে পারবে এবং তার প্রেক্ষিতে রচিত হবে জুলাই সনদ, এটা আমাদের প্রত্যাশিত ছিল। কিন্তু এই দফায় দফায় ঐক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধি এবং তার যে ফলাফলটা এখন আমরা দেখলাম, এতে মূলত ঐক্যমত কমিশনের যারা ছিলেন তাদের কর্মসংস্থান করা ছাড়া এখন পর্যন্ত আর তেমন কিছু আমার মনে হয় না। এবং আমি এটা স্পষ্টভাবেই বলতে চাই, এই ঐক্যমত কমিশন ধরেন যেই জুলাই সনদটি এনেছে, সেই জুলাই সনদের ভবিষ্যৎ আসলে কি, বা সেই জুলাই সনদে কি কি আছে। দেখেন, আমরা একটি বিগত প্রায় 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী একটি লড়াই সংগ্রাম ছিল, তার মধ্য দিয়ে আমরা 5ই আগস্টের দিনটি অর্জিত হয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমরা যেই অগ্রযাত্রা ছিল তার একটি ধাপ হিসাবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশনটাকে আমাদের সামনে নাজিল করছে হুট করে। তো এই ঐক্যমত কমিশন এলো এবং তারপরে তারা জুলাই সনদ এলো। এখন সেই জুলাই সনদে কি আমাদের প্রবাসী ভাই বোনদের কথা লেখা আছে, যারা এই যে 5ই আগস্টের পরে বাংলাদেশকে যারা এখন পর্যন্ত যারা টিকিয়ে রেখেছিল, টিকিয়ে রাখছে এখনও, প্রবাসীদের রেমিটেন্স কিংবা ধরেন গার্মেন্টস খাত এবং কৃষক। আপনি দেখেন কৃষকদের কি অবস্থা। আমরা গত সপ্তাহে, আমি যেহেতু সংবাদকর্মী, আপনিও সংবাদকর্মী পেশায়, উত্তরবঙ্গের এবং দক্ষিণাঞ্চলের কৃষকরা সেই ন্যায্য দামে সার এখনও পাচ্ছে না, তার জন্য তারা মিছিল করছে এই অন্তর্বর্তী আমলে। একইভাবে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এবং প্রবাসীদের জন্য কি এমন সুযোগ সুবিধা রাখা হয়েছে এই জুলাই সনদে। তাহলে এই যে ঐক্যমত কমিশন কাজ করলো, যারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং এখন পর্যন্ত 5ই আগস্টের পর যে ভঙ্গুর বাংলাদেশ, যেই ভঙ্গুর বাংলাদেশ গঠনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখে চলেছে এখন পর্যন্ত, চালিকা শক্তি যে 3টা ধাপ, কৃষক, গার্মেন্টস এবং প্রবাসী রেমিটেন্স, এই 3টা খাতের জন্য কিন্তু দৃশ্যমান কোনো কিছু রাখা এখানে হয় নাই। এটা হলো একটা বিষয়। তাহলে ঐক্যমত কমিশন তাহলে করলোটা কি? আপনি যদি রাজনৈতিক ফায়দার কথা যদি আমরা বলি, এখন রাজনৈতিকভাবে সেদিকে যদি তাকাই,
ঐক্যমত কমিশনের বিরুদ্ধে বরং আরও অভিযোগ এসেছে যে বেশ কয়েকটি বড় বড় রাজনৈতিক দল অভিযোগ তুলেছে তারা আসলে বিভক্তি কমিশন, তারা আসলে প্রতারক কমিশন, বাটপার কমিশন, এই কমিশন নাম হিসাবে তারা এখানে অভিহিত হয়েছেন। তো এটা তো আমাদের প্রত্যাশিত ছিল না। তো তাহলে এই কমিশন কি করলো? সময় ক্ষেপণ করলো শুধু শুধু, নাকি অনৈক্য আরও বৃদ্ধি করলো? এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় দেশটিকে তারা পরিচালিত করার লক্ষ্যে এই সময় ক্ষেপণ তারা করেছে। সেই নির্দিষ্ট জায়গাটা কি? আজকেই কিছুক্ষণ আগে একটা জিনিস আমরা জানলাম, যে একটা উদাহরণ দিই, শিক্ষা খাতের একটি ঘটনা। প্রাথমিক খাতে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেখানে দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং মানে আমাদের প্রত্যাশা ছিল এটা ঘটবে, শারীরিক শিক্ষক এবং কি সঙ্গীত বিষয়ক শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এবং আমরা দেখলাম এটার বিরোধিতা করে বিশেষ মানে দল, রাজনৈতিক দলগুলো যারা নিজেদেরকে ধর্মভিত্তিক দল বলে, নিজেদেরকে দাবি করে, এরকম একটি দল, এরকম আরও কয়েকটি দলের সংঘবদ্ধ গোষ্ঠী চক্র, তারা এটা করলো যে না, সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এবং সরকার নতজানু হয়ে সেটা মেনে নিল। আজকেই সেই সিদ্ধান্তটা এলো। তার মানে কি? এই যে বাংলাদেশে আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হলো, দীর্ঘ ১.৫ দশকের গুম খুন, লড়াই, ভোটারহীনতা, এই সমস্ত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ যেখানে এলো, জুলাইয়ে ২,০০০ মানুষের জীবন দিল, প্রায় ৩০,০০০ মানুষ যে পঙ্গুত্ব বরণ করলো, শারীরিকভাবে নির্যাতনের শিকার হলো, পঙ্গুত্ব বরণ করলো, তাহলে তাদের কোনো কিছু রইল না। শুধুমাত্র একটি ধর্মভিত্তিক দল, তারা একটা এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে একটি দক্ষিণপন্থীদের একটি উত্থান হয়েছে, সেটাকে প্রমাণ করার জন্যই কি এই কাজটা তারা করা হচ্ছে কিনা। এবং যারা এখানে নিজেদেরকে ধর্মভিত্তিক দল যারা দাবি করে, তারাও কি কোনো ফাঁদে পড়ছে কিনা। দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, ধর্ম অন্ধ না। তো আমার মনে হয় এই যে এই জায়গা থেকে ঐক্যমত কমিশন এইটা একদমই একটা ভুল বার্তা জাতির সামনে হাজির করেছে। ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, আমি শুরুতে শুরু করেছিলাম এনসিপির প্রতীক, এবং এনসিপি আরপিও নিয়ে একটি আপত্তি দিয়েছে, বা নির্বাচন কমিশন, আরপিও, ইলেকশন, রাজনৈতিক দলগুলো, বিএনপির একটি অবস্থানের বিপরীতে অবস্থান আছে যে জোটবদ্ধভাবে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে, যে কোনো একটি দলের প্রতীক নিয়ে তারা ব্যবহার করতে পারবে। সাধারণত যেই দলটি জনসম্পৃক্ততায় বা জনপ্রিয়তায় বেশি, তাদের প্রতীক ব্যবহার করা হয়। সেই দলের প্রতীক ব্যবহার এবং নিজ দলের প্রতীক ব্যবহার, এর মধ্যে পার্থক্য কী থাকছে? না, পার্থক্য তো আগে তো যেটা হয়েছেই, যে ধরেন বড় দলগুলোর প্রতীক ছোট দলগুলোর জোট সঙ্গীরা ব্যবহার করে নির্বাচন করত। এটা আগেও ঘটেছে। এইবারে আসলে একটা সুপারিশ করা হয়েছিল, নির্বাচন কমিশন যে খসড়া দিয়েছিল, আরপিওর যে সংশোধনীর যে খসড়া, সেই খসড়াতে এটা বলা হয়েছিল যে নির্বাচন যে দল তার সেই নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, জোটের প্রতীকে নির্বাচন করতে পারবে না। তো এইটার ব্যাপারে খুব কঠিন বিরোধিতা করেছে বিএনপি, এবং কড়া বিরোধিতার মুখে আবার আমরা শুনতে পেলাম গত 2 দিন আগে সম্ভবত সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে এটাকে সংশোধন করে আগের ফর্মে নিয়ে যাবে। তো এইটা আসলে ঠিক মানে বহুদলীয় গণতন্ত্রের জন্য এইটা আসলে ঠিক উদ্যোগ নিচ্ছে না বিএনপি, আমি যেটা মনে করি। কারণ বহুদলীয় গণতন্ত্রের জন্য বহু দল লাগবে তো, এবং বহু মার্কাও লাগবে। শুধু ধরেন 2-3টা দল এবং 2-3টা মার্কা হলে তো বহুদলীয় গণতন্ত্র হবে না। কারণ হচ্ছে যে ধরেন অনেক সেক্টরাল দল হইতে পারে, যেমন ধরেন পার্বত্য চট্টগ্রাম একটা আলাদা জায়গা, মানে আলাদা ধরনের জাতিগোষ্ঠী, এবং ওইখানে আলাদা সংকট আছে। এটা আমরা ঠিক সবটা আমরা এখান থেকে যেভাবে দেখি এরকম না। তো তারা মনে করতে পারে যে তাদের একটা ধরেন সেক্টরাল একটা দল দরকার, তাদেরও তো একটা আলাদা মার্কা দরকার হবে তখন। তো তারাও আলাদা মার্কা নিয়ে নির্বাচন করতে চাইবে। তো এই যে সব কিছু আপনার ধরেন ওই যে সিস্টেমের মতো, যে পুঁজিবাদী সিস্টেমের মতো, যে বড় মাছ সব ছোট মাছকে খেয়ে ফেলবে, পুঁজিবাদী সিস্টেমই ওই যে কিন্তু সিস্টেমের সবচেয়ে বাজে জিনিস যেটা, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, যখন ফেয়ার প্লে থাকে না, পুঁজিবাদের সবচেয়ে নগ্ন রূপ যেটা, ফেয়ার প্লে থাকে না, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। তখন যেটা হয় যে মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে তখন রুলস থাকে। রুলস অনুযায়ী আসলে বড় মাছ চাইলেও যাতে ছোট মাছকে খেয়ে ফেলতে না পারে, তখন এখানে সিস্টেম কিংবা রাষ্ট্র এসে ইন্টারফেয়ার করে, রুলস সেট করে, এবং ওই রুলসকে স্ট্রিক করে, রুলসকে রক্ষা করার জন্য সে শক্তি প্রয়োগ করে বড় মাছের বিপক্ষে।
কিন্তু সব সুবিধা যদি আসলে বড় মাছকে দিয়ে দেয় তাহলে তো ধরেন পুকুরে আর কোনো ছোট মাছ থাকবে না। কিন্তু বাস্তুসংস্থানের ভেতরে তো সবারই প্রয়োজনীয়তা আছে। এরকম গণতন্ত্রের মধ্যে সব রাজনৈতিক দলেরই প্রয়োজনীয়তা আছে, সব ধরনের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা, যারা রাজনৈতিক দল। তো এই যে উদ্যোগে আসলে বিএনপি যেতে চাচ্ছে, এটা আমি মনে করি তাদের জন্য খারাপ হচ্ছে। কারণ এরকম এর আগে কিন্তু আমরা দেখেছি যে সব ছোট ছোট দল একসাথে বিরাট বড় দল হয়ে, বিরাট জোট হয়ে অনেক বড় জোট করে, জোট সরকার করে, মহাজোট সরকার করে। এবার আমরা শুনতেছি বিএনপি নাকি জাতীয় সরকার করবে। জাতীয় সরকার আর মহাজোট সরকারের মধ্যে কি পার্থক্য আমি এখনও ঠিক টের পাইনি। আমি নিশ্চয়ই আগামী দিনে এটা টের পাবো। তাই এরকম যদি হয় যে যারা আন্দোলনে ছিল সবাইকে একটা দুটো আসন দিয়ে ধানের শীষে নির্বাচন করিয়ে তারপরে তাদেরকে পার্লামেন্টে নিয়ে জোটসঙ্গী সরকারের ভেতরে নিয়ে, এটা দিয়ে আসলে যেটা হবে যে সকল শক্তি এক জায়গায় যখন কনসেন্ট্রেট হয়ে যায় এবং শক্তিটা যখন বড় হয় তখন এটা আসলে কর্তৃত্ববাদের দিকে যায়। তো এটা সংকট আছে, এই আশঙ্কা আছে। বরঞ্চ নির্বাচন কমিশন যে ইয়েটা দিয়েছিল, যে সংশোধনীটা দিয়েছিল, আমি মনে করি এটা ভালো ছিল। এটা ভালো ছিল কারণ আরও যদি 10টা মার্কা বাংলাদেশে জনপ্রিয় হয়, এইটার একটা ভবিষ্যতে একটা ধরেন রাজনৈতিক একটা ধরেন কি বলে যে গণতন্ত্রের পথে এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক ছিল। কিন্তু বিএনপি কেন এটা মানলো না আমি ঠিক জানি না। মানে তারাও তাদের ভেতরে কি কোনো রকম আওয়ামী প্রেতাত্মা ভর করতেছে কি না, যে সব আমার লাগবে। এই যে সব আমার লাগবে, সব দল আমার লাগবে, সব রাজনৈতিক দল আমার লাগবে, 300 আসনে আমার লাগবে, সকল মন্ত্রী আমার লাগবে, সব আমি নিয়ে ফেলবো, এই যে প্রবণতাটা, এই প্রবণতা আসলে কর্তৃত্ববাদী প্রবণতা। এই প্রবণতাই আসলে কর্তৃত্ববাদ থেকে একসময় ধরেন ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। এই জায়গায় আমি মনে করি যে বিএনপি বড় রাজনৈতিক দল, তারা নিজেদেরকে দাবি করেন পুরনো রাজনৈতিক দল এবং তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। ইতিহাস থেকে তাদের আসলে শিক্ষা নেওয়া দরকার। এবং আপনার মনে রাখা দরকার, বিএনপির যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের কথা প্রথম বলেছেন এবং উনি আসলে চেয়েছেন যে বহু রাজনৈতিক দল তৈরি হোক। এই যে জায়গাটা, এটা আসলে বিএনপিরও ওই রকম ধরেন উদার হওয়া দরকার যে ঠিক আছে আমি কিছু জিনিস পাবো না, কিছু জিনিস আমার হবে না। সব মানুষ তো বিএনপি করবে না, সব মানুষ ধানের শীষের সমর্থক হবে না, সব রাজনৈতিক দল ধানের শীষ হবে না শেষ পর্যন্ত। ওই জায়গাতে আসলে একটা ফেয়ার প্লের মধ্য দিয়ে আসলে নতুনকে উঠে আসার সুযোগ দিতে হবে। নিজেদেরকে যেমন চ্যালেঞ্জ নিতে হবে, অন্যদেরকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে। এই চ্যালেঞ্জের মধ্যে থাকাটাই আসলে পাওয়ার, যত বেশি চ্যালেঞ্জের মুখে থাকবে তত গণতন্ত্র সমুন্নত থাকে এবং মানুষ তত শান্তিতে থাকে। তো এই জন্য ধরেন আমি এটা বিএনপি কেন বললাম আমি ঠিক জানি না, এটা বরঞ্চ ওইভাবে থাকলেই ভালো, আমি এটা মনে করি। ধন্যবাদ আপনাকে। এহসান মাহমুদ, ফেয়ার প্লের কথা বলছেন, ফেয়ার প্লে কি হচ্ছে? আসলে দেখেন, ফেয়ার প্লে এগুলো মানে আবিধানিক শব্দ, এগুলো মানে অভিধানে ভালো মানায়, এগুলো রাজনীতির মাঠে বা রাজনীতির ময়দান এগুলো আশা না করাই ভালো। তো তাই আমি তো এই বাংলাদেশেরই নাগরিক, সো এখানে আমি বসে এই রাজনৈতিক সংস্কৃতিতে আমি কোনো ফেয়ার প্লে এখনও মানে আমি আশাবাদী মানুষ ব্যক্তিগতভাবে, কিন্তু রাজনীতির ময়দানে আগামী নির্বাচন যা ফেয়ার প্লে হবে এটা আমি এখনও আশা করি না, কারণ সেই লক্ষণ এখনও আমি দেখতেছি না। গণভোট, প্রথম কথা হচ্ছে গিয়ে যে গণভোট এখন এটা আসলে দরকার কিনা বাংলাদেশের মানুষের জন্য, এটা একটা ব্যাপার। কারণ এই ব্যাপারটা এটা এটা তো আসলে গুটিকয় মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত এসি কক্ষে বসে সিদ্ধান্ত নিল এবং তাদের মতামত দেশের মানুষের দিকে চাপিয়ে দিল, এটা তো আর হইতে পারে না। তো দেশের মানুষ আসলে কি চায়, মানুষ আসলে গণভোট চায় কি না, তো সেটা একটা বড় একটা ব্যাপার। এটা আমার মনে হয় যে গণভোট তো মানুষ তো আমাদের যে প্রচলিত যে নির্বাচন সেটা তো গণভোটই, মানে অর্থাৎ সেখানে তো জনগণের, অর্থাৎ গণ মানে জন, তো সেখানে তো জনগণ যদি ভোট দিতে পারে সেটাও তো গণভোটই। তো সেটা কেন উপেক্ষিত থাকছে, গণভোট কেন বড় হয়ে উঠলো, এই রাজনীতিটা আসলে আমি বুঝতে চাই। মানে এই গণভোটের রাজনীতিটা কেন এখন মুখ্য হয়ে উঠলো, এই রাজনীতিটা যদি আপনি বুঝতে পারেন, এই সমীকরণটা যদি বুঝতে পারেন, তাহলে মনে হয় যে আগামী দিনের রাজনীতিক নির্বাচনী জোট বলেন, রাজনীতি বলেন, আপনি যে ফেয়ার প্লের কথা বললেন, এই সমীকরণটা অনেকটা পরিষ্কার হবে যে গণভোট কারা এখন চাইছে, গণভোট কারা এখন চাইছে না, বা সত্যিকার অর্থেই যারা বাংলাদেশপন্থী রাজনীতি এখন করতে চায়, বা আপনি যদি রাজনীতি না করতে চান, আপনি যদি বাংলাদেশকে যদি অউন করেন, তাহলেও বাংলাদেশ গণভোট এখন অপরিহার্য কিনা আসলে। যেমন আপনার আসলে এখন কোনটা দরকার, আপনি এখন অন্ন বস্ত্র বাসস্থান, আমরা জানি যে আমাদের মৌলিক চাহিদা, আমাদের এগুলো দরকার,
মৌলিক বেঁচে থাকার জন্য এগুলো অপরিহার্য বিষয়। তার বাইরে আপনার হাতে একটা দামি ঘড়ি থাকতে পারে, দামি চশমা থাকতে পারে, আপনি কোন পোশাকটি পরিধান করবেন এটা তো পরের চ্যাপ্টার। তো গণভোট কিন্তু এখন আপনার ভাত না, এখন এই মানে এখন এখানে আপনার ধরেন বিরিয়ানি, এখানে স্যুপ। তো ধরেন যেটা আমরা অভ্যস্ত নই সেটা, কিংবা যেটা এখন আমাদের অপরিহার্য নয়, যেটা না হলে রোগী মারা যাচ্ছে না, তো গণভোট এখন এইটা। তো এই গণভোটের রাজনীতিটা এখানে মুখ্য কারা করে তুলল। দেখেন বাংলাদেশে এখন যেই রাজনৈতিক দলগুলো আছে নতুন বাস্তবতায়, সেই বাস্তবতায় 5ই আগস্টের পরে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ হচ্ছে গিয়ে একটি পতিত দল। সেই দলের জনসমর্থনহীন শূন্য হয়ে তারা দেউলিয়া হয়ে পালিয়ে গেছে। তো এরকম দলের বিপরীতে এখন যেই রাজনৈতিক দলগুলো যারা আছে বিদ্যমান, তারা এবং যারা আরও গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করে আরও আগামীতে যারা রাজনীতি করতে চায়, তারা যদি এগিয়ে আসতে চায়, তারা কেউ কেউ দু একজন বলছে যে হ্যাঁ এখন গণভোট, জাতীয় নির্বাচনের আগে গণভোট হইতে হবে, গণভোটের আগে কোনো নির্বাচন তারা চায় না। তার বিপরীতে যারা দীর্ঘদিনের পুরনো দল, পরীক্ষিত দল, এমন যারা আছেন, রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতাও আছে অতীত, কিংবা এখনও আপনি জনমত জরিপ বলেন কিংবা সারা দেশের উপস্থিতির দিক দিয়ে আপনি চিন্তা করেন, সেই দল যারা এগিয়ে আসে বলে দেখা যায় দৃশ্যমান। তো তারা মনে করতেছে এখন নির্বাচনটাই হবে আগে, গণভোটের এখন কোনো দরকার নাই। তাহলে এই যে যারা এখন এক ধরনের, আমি বলবো যে রাজনৈতিক বিতর্ক থাকা ভালো, সুস্থ রাজনৈতিক তর্ক থাকাও ভালো, কিন্তু গোয়ার্তুমির ফলাফল কি হইতে পারে? এর আগে আমরা লগি বৈঠার মিছিল দেখেছি, লগি বৈঠার বৈঠক দেখেছি, এর আগে আমরা 5ই আগস্ট দেখেছি, এর ফলাফল পরিণতি কী হয় তা কিন্তু আমরা দেখেছি। সো এখন আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল, সেই বৈঠকের পরে সরকারের মুখপাত্র হিসেবে আইন উপদেষ্টা যেটি বলেছেন, আমি এটাকে আসলে এক ধরনের আমি বলবো যে আলটিমেটামের মতো, তিনি বলছেন যে তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে এটাকে তিনি আলটিমেটাম হিসেবে অভিহিত করতে চান না, কিন্তু তিনি আবার বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে সরকার 7 দিনের সময় দিয়ে দিতে চাই, 7 দিনের মধ্যে তারা বসে দিক নির্দেশনামূলক অবস্থান তারা ঐক্যমত করেছে, এটা তারা সরকারকে জানাবে। এখন ভাই এই ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয়েছে আমার কাছে, এই জন্য যেখানে ঐক্যমত কমিশন মাসের পর মাস বসে মানে প্রচুর মোরগ পোলাও খেয়ে, চা কফি খেয়ে, সকাল থেকে রাত পর্যন্ত বৈঠক করেও তারা ঐক্যমতে আনতে পারে নাই। এখন আগামী 7 দিনে রাজনৈতিক দলগুলো কি এমন পাবে যে তারা বা ঐক্যমতে যাবে 7 দিনের মধ্যে? আপনাকে ধন্যবাদ ফরিদুল হক। গণভোট কেন বড় হয়ে উঠল? না, গণভোটের এখানে যেটা হচ্ছে যে এখানে দুইটা ব্যাপার আছে। গণভোট হচ্ছে যে সাধারণ যে গণভোট বলে আমরা যেটা জানি, এই গণভোটটা কিন্তু সেই গণভোট না। এইটা হচ্ছে যে এই যে আমাদের জুলাই সনদের 84টা প্রস্তাব আছে আমরা জানি। 84টা প্রস্তাবের ভেতরে 48টা প্রস্তাব হচ্ছে সংবিধান সম্পর্কিত, এবং এই 48টা প্রস্তাবের মধ্যে যে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো আছে, এর মধ্যে অনেকগুলো প্রস্তাব হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার প্রস্তাব। তো বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের এর আগে 2টা বাজে অভিজ্ঞতা আছে। একটা অভিজ্ঞতা হচ্ছে যে ধরেন 5ম সংশোধনী, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান করছিলেন বহুদলীয় গণতন্ত্র যখন উত্তরণ হচ্ছে বাকশালের পরে, এইটা, এবং আরেকটা হচ্ছে 8ম সংশোধনী, যেটা জেনারেল এরশাদের সময় হয়েছিল, যেটা হচ্ছে আপনার ধরেন হাইকোর্টকে ডিভিশনে দেওয়া হয়েছিল। 5ম সংশোধনীর মধ্যে ধরেন সংবিধানের মূলনীতি সহ অনেকগুলো বিষয় পরিবর্তন আনা হয়েছিল। এই দুইটাই কিন্তু পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। কোর্টে চ্যালেঞ্জের যে জায়গাটা, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না কোনো পার্লামেন্ট। এইটা হচ্ছে যে ধরেন এই জায়গাটা আসলে ছিল, কোর্টে আসলে এটাই রেফারেন্স করা হয়েছিল। তার মানে এখানে একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন তৈরি হয়েছে, মানে আপনি বেসিক স্ট্রাকচার চাইলেও চেঞ্জ করতে পারবেন না পার্লামেন্টে গিয়ে। তো এই জন্য তাহলে আপনার ধরেন সংবিধান চেঞ্জ করার একদম সর্বোচ্চ লেজিট অথরিটি হচ্ছে কি জনগণ। তো এই জায়গাতে আমরা যেটা, এই জন্য আমরা এই হিস্ট্রিক্যাল কী বলে যে ব্যাকলগগুলো আমরা জানতাম, এই কারণে কিন্তু আমরা বলেছিলাম যে গণপরিষদের মধ্য দিয়ে এটা করলে আর কোনো আলোচনাই থাকে না। যে পৃথিবীর বহু জায়গায় ফ্যাসিস্টের পতনের পরে যখন গণতান্ত্রিক সংগ্রাম আপনি উইন করার পরে গণতান্ত্রিক পথে যখন আপনি যাত্রা করেন, এই যাত্রায় কিন্তু আপনার ধরেন নতুন সংবিধান হয়েছে, এটা আমরা দাবি করেছিলাম। কিন্তু এটা রাজনৈতিক দলগুলোকে একমত করা যায়নি, যে কারণে এটা হয়নি। পরে বলছি যে ঠিক আছে, তাহলে গণভোটের মধ্য দিয়ে আপনার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, জনগণ একটা পরবর্তী নির্বাচিত
পার্লামেন্ট কিংবা ধরেন একটা নির্বাচিত অ্যাসেম্বলির কাছে তুলে দিবে, যাদের কাছে এই ক্ষমতাটা থাকবে যে তারা এইগুলো চেঞ্জ করতে পারবে। এই জন্য হচ্ছে গণভোটটা জরুরি। এই গণভোটটা সাধারণ গণভোট নয়। সেই সংসদ যদি প্রস্তাবিত সংস্কারগুলো না আনে তাহলে 170 দিনের পরে 270 দিন পরে এই প্রস্তাবগুলো অটোমেটিক এটাতে কোনো সমস্যা নেই, এটাতে আমি কোনো সমস্যা দেখি না। ধরেন আমাদের সংসদে আইন তৈরি করা পরে যান, সংশোধনী পাশ করার পদ্ধতি কি? 142 অনুচ্ছেদের অধীনে এই আলাপটা ধরেন করা হচ্ছে এখন। এটা আসলে ওনারা জানেন, জেনেও আসলে ওই আলাপটা ওনারা করতেছেন। 142 ধরেন চতুর্দশ সংশোধনী যখন বিএনপি পাশ করতেছে, বিএনপির তো এই বাধা দিছে, বিএনপি দিয়ে আমি উদাহরণ দিই, আওয়ামী লীগের উদাহরণ আছে, ওটা তো ভয়ঙ্কর ভয়াবহ, বিএনপি দিয়ে উদাহরণ দিই। চতুর্দশ সংশোধনী ওনারা যখন পাশ করতেছেন, কেন করতেছেন? 65 থেকে 67 করতেছেন বিচারপতিদের বয়স, যাতে কে এম হাসান পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে। খেয়াল করেন, এই যে ওনারা 142-এর অধীনে যে বিলটা আনলেন, সংশোধনী যে বিলটা, এই বিলটা 15 দিন এই বিলটা রাষ্ট্রপতির কাছে গিয়েছিল তো। রাষ্ট্রপতি যদি 15 দিনের মধ্যে এটাতে সম্মতি না দিতেন, এটা অটোমেটিক পাস হয়ে যাচ্ছে না? খেয়াল করেন, অটোমেটিক কিন্তু পাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বিল যে আপনি পাস করবেন, এটা আপনি ম্যানিফেস্টোতে লিখছিলেন? আপনি তো এটা ম্যানিফেস্টোতে লেখেন নাই। ওটা তো সংকটের শুরু, কিন্তু পরবর্তী এই যে 90-র যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টের সংকটের শুরু কিন্তু চতুর্দশ সংশোধনী। এরপরে এরই রিফ্লেকশন কিন্তু ধরেন, মনে করেন যে অসহযোগ, দুই দলের মহাসচিব বসতেছে, এই সাধারণ সম্পাদক মহাসচিব বসতেছে, কিন্তু কোনো সমাধান আসছে না। শেষ পর্যন্ত লগি বৈঠা, শেষ পর্যন্ত 111। এই জায়গাটা তো শুরুটা তো এখান থেকে। তো এখন এই যে জায়গাটা, এই জায়গাটার ব্যাপারটা হচ্ছে যে এইখানে যেটা হচ্ছে, এখানে তো জনগণ আপনাকে রাইট দিচ্ছে, ম্যান্ডেট দিচ্ছে, জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে। জনগণ ম্যান্ডেট দেওয়ার পরে সবাই তো এটা দ্বারা ধরেন মানে কি বলে যে সবাই এ দ্বারা বাউন্ড। তো এটা বলা হচ্ছে যে সংসদকে ডিক্টেট করা হচ্ছে, সংসদকে বাইন্ডিং দিয়ে, অবশ্যই সংসদকে বাইন্ডিং দিতে হবে। আমরা কি সংসদের একনায়কতন্ত্র চাই নাকি? এটা তো না। সংসদকেও তো জবাবদিহিতার আওতায় থাকতে হবে। সংসদকে জবাবদিহিতা কে করবে? সংসদকে জবাবদিহিতা জনগণ করবে। আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে যা আপনি করতে চাইবেন সেটাই আপনি করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তো সংসদ না, এটা তো হচ্ছে যে সংসদের পাশাপাশি এখানে একটা স্পেশাল পাওয়ার, যেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলতেছি, এই পাওয়ারটা দেওয়া থাকবে তাদের কাছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এবং এইটা যে কি করবেন সেটা নিয়ে তো আপনি গত 1 বছর ধরে আলোচনা করছেন, আলোচনা করে এটা ঠিক করেছেন আপনি। তার মানে কি আপনি যে স্বাক্ষর করলেন ওইগুলো আপনি করতে চান না, শুধু স্বাক্ষর দেখানোর জন্য করছেন? যারা এই প্রশ্নগুলো তুলতেছেন, আপনি কি এটা করতে চান কিনা? তাহলে আপনি এখন কেন বললেন না? স্বাক্ষর, এখানে একটা ব্যাপার আছে, রাজনৈতিক দলগুলো বলছে যে স্বাক্ষরের সময় যেই প্রস্তাবনা ছিল, স্বাক্ষরের পরে যেহেতু 17 থেকে 31 তারিখ পর্যন্ত তাদের মেয়াদ ছিল, 28 তারিখ তারা এই জিনিসগুলো যখন জমা দিয়েছে, তখন এর মধ্যে পরিবর্ধন করেছে বিশেষজ্ঞ কমিটির বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে, যেগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। এখানে কোনো পরিবর্তন হয়নি। যেটা হয়েছে যে স্বাক্ষর যখন হয় সেখানে নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ ছিল, স্বাক্ষরের সুপারিশের মধ্যে নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ নেই, কিন্তু ওই যে প্রস্তাব সেটাই রয়ে গিয়েছে। এটার ব্যাপারটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট যদি দিয়ে থাকে, তারা যদি জানে যে নোট অফ ডিসেন্ট সহ থাকবে, সেটা যদি না থাকে তাহলে তাদেরকে তো না, নোট অফ ডিসেন্ট আপনি কিভাবে ধরেন উল্লেখ করবেন গণভোট নেওয়ার ক্ষেত্রে? আমি আরেকটা উদাহরণ যদি ভুল না করে থাকি, মাননীয় প্রধান উপদেষ্টা যখন প্রথম রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছিলেন, তখন বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত হবে, সেখানে কেউ যদি ভিন্ন মত পোষণ করে সেগুলো সেখানে লেখা থাকবে। হ্যাঁ, সেগুলো জুলাই সনদে তো সেগুলো লেখা আছে, তো সেই অনুযায়ী তো হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এগুলো কি আপনি বাতিল করে দিবেন কিনা, প্রশ্নটা হচ্ছে ওইখানে। নোট অফ ডিসেন্ট আমরা খেয়াল করেন, ক্ষমতা তো থাকবে সংসদের হাতে। আমি না সংসদের হাতে থাকবে না, আমি এটাই বলতেছি আপনাকে। আমি আপনাকে বাতিল করার ক্ষমতা জনগণের হাতে, আপনাকে এটা বুঝতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই না, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আপনি সংসদে কনস্টিটিউশন বানাতে পারেন না। তো এই ভুলটাই তো বাংলাদেশ বারবার করেছে। রাজনৈতিক দলগুলোকে এটা বুঝতে হবে, এই ভুলটা বাংলাদেশ বারবার করেছে। আপনি খেয়াল করেন, প্রত্যেকবার যখন সংশোধনী হয়েছে একটা দলের স্বার্থে হয়েছে, প্রত্যেকবার একটা সংশোধনী দেখেন যেটা জনগণের স্বার্থে হয়েছে। যেটা হয়েছিল জনগণের স্বার্থে, সেটাকে পরবর্তীতে আদালত বাতিল করে দিয়েছে আবার আরেকটা দলের স্বার্থে। ব্যাপারটা হচ্ছে ওইখানে। আমি আদালত স্বাধীন না, হ্যাঁ, আদালত স্বাধীন ফ্যাসিস্ট আমলে কেমন স্বাধীন ছিল, আমরা কেমন আদালত স্বাধীন করেছি, এটা ধরেন এই আলাপ করতে হবে। তো এই আদালত স্বাধীন করার জন্যই তো জুলাই সনদ ধরেন আমরা জুলাই সনদ নিয়ে কাজ করতেছি। তার মানে হচ্ছে যে আপনি যদি এইটা ঠিক করতে না চান, তাহলে ধরেন কি আপনি আদালতকে স্বাধীন করতে চান না? প্রশ্নটা তো হচ্ছে এইখানেই, ব্যাপারটা তো ওইখানে। আদালত তো স্বাধীন ছিল না। আদালত কিভাবে স্বাধীন থাকবে? ধরেন প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কার নির্দেশে চলেন, কার পরামর্শে দেন?
প্রধানমন্ত্রীর পরামর্শে। রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় কে? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে সরিয়ে দেন কে? প্রধানমন্ত্রী। কিভাবে দেয় এটা আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বলতে পারবো, এই অল্প সময় এটা তো আলাপ করা সম্ভব না। তার মানে ব্যাপারটা হচ্ছে যে সবসময় আপনাকে ধরেন এমন একটা আলোচনা করা হয় যে আমাদের সাথে এটা করা হয়েছে, আমরা এটা জানতাম। আরেকটা জিনিস আমি বলি, নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে ওনারা বারবার যে ভুলটা জনগণের সামনে যেটা করতেছেন, নোট অফ ডিসেন্ট মানে তো ভেটো না ভাই, আপনার তো ভেটো পাওয়ার নাই। নোট অফ ডিসেন্ট মানে কি ওনারা ভেটো মনে করতেছেন? নোট অফ ডিসেন্ট তো ভেটো না। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে সেইটা 72-এর সংবিধানের মধ্যে সুরজিৎ সেনগুপ্ত এবং এম.এন. লারমা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন না, সেই সংবিধান পাশ হয়ে গেছে না? কিংবা ধরেন যখন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় হচ্ছে, এই রায়ের ভেতরে 7 জন বিচারপতি রায় দিয়েছে, 4 জন হচ্ছে কি এটা বাতিলের পক্ষে রায় দিয়েছে, 3 জন বিপক্ষে রায় দিয়েছে, তারপর এটা বাতিল হয়ে গেছে না? সেই 72-এর সংবিধান বাতিল মানে পাশ হয়ে গিয়েছিল বলেই কিন্তু এখন আমরা দেখি যে পাহাড় অশান্ত। এই জন্যই তো আমি বলছি না এই জন্যই বলছি। তাহলে এই যে একটা বিষয়, ঐক্যমত কমিশন মানে তো এইটা না যে জোর করে, আমি বলছি না, জোর করার ফ্যাক্টর না তো, মানে সব দল, আমি আমার মতো একটা মত বলবো, আপনি আপনার মতো একটা মত বলবেন, আপনি আপনার মতো একটা মত বলবেন, সবার থেকে একটা কমন প্ল্যাটফর্মে আমাদের আসতে হবে। কিন্তু তা না করে আমি যদি নিজে ঠিক করে নেই যে আজকে আমরা এখান থেকে আলোচনা টেবিল থেকে বের হয়ে আমরা হোটেলে গিয়ে কাচ্চি খাবো, আপনি বললেন না যে আমি কাচ্চি খাবো না, আমি সাদা ভাত খাবো, আপনি বলবেন যে না আমি রুটি খাবো। তা এই যে এখন আমি যদি জোর করে সবাইকে অর্ডার বলে দেই যে না কাউকে রুটি দেওয়া হবে না, কাউকে ভাত দেওয়া হবে না, সবাই কাচ্চি খেতে হবে। ভাই আপনাকে আমি বলি, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র চান কিনা? ধরেন আপনার বলার যখন দাগ লাইনের বাইরে পা দিয়ে বল করবে সেটাকে নো বল ধরা হবে না, আমার বলার যখন বাইরে করবে এটাকে নো বল ধরা হবে। এই নিয়ম কি আপনি চান? না, এই নিয়ম কেন হবে? আপনি এটা কাচ্চি ভাত আর সাদা ভাতের উদাহরণ না, উদাহরণটা হচ্ছে আপনি গণতান্ত্রিক বেসিক প্রিন্সিপাল সেট। আচ্ছা না, গণতন্ত্রের বেসিক প্রিন্সিপালটা আমারটাই কেন না শুধু আপনারটাই কেন? না, এখানে এটা ঠিকঠাক করছে কে? না, এটা ঠিকঠাক করবে দেশের জনগণ। আচ্ছা, সেই জনগণকে আপনি ভোটের ম্যান্ডেটটা দেন। আমি সেই গণভোটের কথাই তো বলছি। না, জনগণ, আপনি তো পার্লামেন্টে এটা করতে পারবেন না। পার্লামেন্টে আপনি যতবার এটা করেছেন ততবার এটা আমাদেরকে এখন কি বাজে জায়গায় নিয়ে গিয়েছে, আমরা দেখেছি। এটা অতীতে পারিনি দেখে আমরা সামনেও পারবো না। না, কিভাবে পারবেন? আপনারা এখানে 17টা সংশোধনের মধ্যে আপনি পারেন নাই। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, কনস্টিটিউশন, আপনি পার্লামেন্ট যে গঠিত হয় কিসের অধীনে গঠিত হয়? কনস্টিটিউশনের অধীনে। পার্লামেন্টকে আপনি কনস্টিটিউশন বাতিল করার কিংবা সংশোধন করার ক্ষমতা আপনি কেন দিবেন? কনস্টিটিউশন হচ্ছে পাবলিকের ব্যাপার, জনগণের ব্যাপার। কনস্টিটিউশন তৈরি তো হয়েছে সংসদে। না, এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে আমাদের বোঝাপড়ার মধ্যে ভুল আছে। কনস্টিটিউশন তৈরি হচ্ছে গণপরিষদে ভাই, গণপরিষদে পৃথিবীর বহু জায়গাতে যারা করেছে। কিন্তু বাংলাদেশের এখন যে বাস্তবতা, আমরা তো যদি আগের পেছনের দিকে সব তো ভাই আওয়ামী লীগ করছে, তখন তো আর তখন জাতীয় নাগরিক পার্টি ছিল না, তখন এই এখনকার এই পজিশনে বিএনপি ছিল না। তাহলে এখন কেন সেই আওয়ামী পথ দেখানো পথে আমরা আবার কেন যাব? আমি তো সেটাই বলছি। না, আপনি সেটাই বলছি যে আওয়ামী লীগ যেভাবে করছে আপনি সেভাবে কেন করতে চান? আওয়ামী লীগের পথে এটা না, আওয়ামী লীগ একটা দল করছে, আপনি কেন সবাইকে নিয়ে করতে চান না? জনগণকে কেন আপনি দিতে চান না ক্ষমতা? সেটা তো এভাবে করতে চাচ্ছে না। আপনি কেন জনগণকে ক্ষমতা দিতে চান না? আমি তো এটাই বলতেছি, জনগণ তো ক্ষমতায়িত হইতে চায়। এখন সেক্ষেত্রে আপনি আগে যদি গণভোটটা যদি আপনি করতেছেন, আগে পরের ইস্যুতে আমি যাইনি হাসান ভাই, আমি কিন্তু আগে পরের ইস্যু প্রশ্নই আমি তুলিনি। আমি প্রশ্ন তুলছি যে আপনি গণভোটের মাধ্যমে জনগণের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটা আপনি নেক্সট অ্যাসেম্বলিকে দিবেন কিনা, নাকি আপনি একটা অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে সংবিধানকে সংশোধন করবেন, নাকি একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে সংবিধানকে সংস্কার করবেন। দুটোর মধ্যে পার্থক্য আছে, পলিটিক্যাল পার্থক্য আছে, লিগ্যাল পার্থক্য আছে। আমাদের যে ঐতিহাসিক অভিজ্ঞতা, যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমরা দেখছি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে আপনি যখন সংবিধানকে সংশোধন করতেছেন এটা পরবর্তীতে টিকছে না, আপনাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। আপত্তিটা এখানে যে শুধুমাত্র ঐতিহাসিক অভিজ্ঞতার সাথে মিলছে না বলেই, আর তো কোনো যুক্তি না, আর তো কোনো লজিক আছে? অনেক লজিক আছে, ঐতিহাসিক আগের মতো হবেই। এই যে আমাদের ভয়, এখান থেকে তো আমাদের বের হয়ে আসছে না। আগে ধরেন আওয়ামী লীগ যে পথে গিয়ে গিয়েছে, আপনি কেন সেই পথে বিএনপিকে নিতে চান? ফরিদুল হক আপনাকে ধন্যবাদ, এহসান মাহবুব আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।